হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চক টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস চেঞ্জের যেগুলো অ্যাডভান্সড লেভেলের ভয়েস চেঞ্জ সেগুলো নিয়ে এবং কত রকমভাবে এগুলোকে আমরা করতে পারি সেটাও কিন্তু আমরা আজকে দেখব। এর আগেও আমি ভয়েস চেঞ্জ নিয়ে ক্লাস করিয়েছি। যারা এখনও দেখোনি তারা প্লে লিস্টের ভার্ব নামে যে প্লে লিস্টে আছে সেখানে গিয়ে দেখতে পারো, বা ওপরে ক্লিক করেও কিন্তু তোমরা এই ভয়েস চেঞ্জের নিয়মগুলো দেখতে পারো। আজকে আমরা কিছু কিছু এক্সাম্পল নিয়ে এখানে আলোচনা করব। উম, তো চলো দেখে নিচ্ছি ফার্স্ট কী আছে। তো ফার্স্ট আমরা দেখছি একটা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো কী আছে ফার্স্ট কী আছে? আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, তো কমপ্লেক্স সেন্টেন্সে কি দেখতে পাই আমরা? প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দেখি, তাই তো? তো এক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোরই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করব। মানে দেখো, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, মানে এখানে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম এবং দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক আর একটা নাউন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম। তাহলে আমাদের সিচুয়েশন অনুযায়ী এই দুটোকেই কিন্তু চেঞ্জ করতে হবে। সিচুয়েশন অনুযায়ী সেটাকে চেঞ্জ করতে হবে। আমাদের দেখে বুঝতে হবে যে এটা কি চেঞ্জ করা যাচ্ছে কি করা যাচ্ছে না। যদি এটা অ্যাক্টিভে থাকে তাহলে আমাদের প্যাসিভে করতে হবে, যদি এটা প্যাসিভে থাকে তাহলে অ্যাক্টিভে করতে হবে। ঠিক আছে? তো এরকমভাবে সিচুয়েশন অনুযায়ী আমাদের সেন্টেন্স দেখে বুঝতে হবে আমরা কি চেঞ্জ করতে পারবো কি করতে পারবো না। তো চলো আমরা এই এক্সাম্পলটা দিয়ে দেখি কি আছে। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম, সেখানে আমরা একটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশন পাচ্ছি, তাই তো? তাহলে আমরা সাবজেক্ট আই নো মানে এখানে একটা ইট আছে, আই নো ইট ধরে নিলাম। তাহলে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাচ্ছি, তাহলে আমরা কিন্তু এটার ভয়েস চেঞ্জ করতে পারি, তাই না? তাহলে প্রথমে আমরা এটাই করব। আই নো ইট তার মানে কি? এটা সিম্পল সেন্টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে আমরা কি করব? ইটটাকে, এটা অবজেক্ট ছিল, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম ইট। ইট তারপর কি? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে কি হবে? ইট ইজ তারপর আমাদের ভার্ব হবে, ভি3 হবে, তাহলে কি? নোন। এবার আই আছে সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাবে, তাহলে কি হবে? ইট ইজ নোন টু মি। ইট ইজ নোন টু মি। এবার দ্যাটটা যেভাবে আছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে সেভাবেই আমরা কিন্তু মাঝে দ্যাটটা বসাবো। তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট। তারপর দেখো এদিকেও আমাদের কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন আছে, তাহলে তার মানে কি এদিকেও আমাদের চেঞ্জ করতে হচ্ছে। তাহলে আমরা কি করব? এখানে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, সেটাকে সাবজেক্ট করব দ্যাট দ্য ওয়ার্ক। পাস্ট টেন্স দেখতে পাচ্ছি আমরা, তাহলে কি আনবো? ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ। এবার ভি3, ডুয়ের ভি3 কি? ডান বাই। হি আছে সাবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে হিম। তাহলে তোমরা দেখতে পেলে যে আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্সের কিন্তু প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোকেই চেঞ্জ করলাম সিচুয়েশন অনুযায়ী, কারণ এই সেন্টেন্সের দুটোকেই চেঞ্জ করা যাচ্ছে। তাহলে কি হলো? ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। কিন্তু এবার আমরা এই এমএসসি এসএলএসটিতে দেখলাম যে অনেকভাবে অপশান দিয়ে দিয়েছে যে কত রকমভাবে করা যায়, একটা ভয়েস চেঞ্জকে কত রকমভাবে প্যাসিভে করা যায়। তো সেক্ষেত্রে আমাদের সবগুলো নিয়মই আমরা জেনে রাখি, তাহলে কি হবে? অপশান অনুযায়ী কিন্তু আমরা সেটাকে কারেক্ট করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে একটু অ্যাডভান্সড লেভেলের ভয়েস চেঞ্জগুলো আসছে এবং শেষে অপশান থাকছে যে 3-4টে এক্সাম্পল দিয়ে অপশান থাকছে অল অফ দ্য অ্যাভাব। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা সবগুলো নিয়মই জানবো। এবার দেখো, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমরা কি জানি? নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এগুলোর ক্লাস কিন্তু আমি করিয়েছি। তো আমি কি বলেছি? নাউন ক্লজ, নাউন ফ্রেজ, এদের কাজগুলো কি? নাউনের যা কাজ, নাউন ক্লজ, নাউন ফ্রেজ এদেরও কিন্তু সেম কাজ, তাই না? তাহলে নাউন কী হিসাবে ব্যবহার হতে পারে? সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বাক্যে ব্যবহার হতে পারে। তাহলে নাউন ক্লজও তাই ব্যবহার হতে পারে, সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে। তাহলে দেখো এখানে যে নাউন ক্লজটি আছে
এটা কিন্তু এই বাক্যের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, তাই না? আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তার মানে আই নো ইট যে আমরা বসালাম, এই পার্টটা কিন্তু ইটের জায়গায় মানে এই অবজেক্টের জায়গায় বসে আছে, তার মানে কি এটা অবজেক্ট। তাহলে আমরা কি এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারি আরেকটা নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকেও আমরা চেঞ্জ করতে পারি। তাই আমরা কি করলাম, যেহেতু এখানে পরিষ্কারভাবে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটো পার্টে ভাগ করা আছে, তাই আমরা কি করব, তাহলে আমরা এই পার্টটাকে সামনে আনতে পারি, যেহেতু এটা অবজেক্ট। তাহলে আমরা কি করব, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, যেহেতু এদিকে চেঞ্জ করা যাচ্ছে তাহলে আমরা এটাকে চেঞ্জ করলাম, এদিকে চেঞ্জ করে এই পুরো অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এবার এটা যদি অবজেক্ট থাকে, এটা যদি অবজেক্ট হয় তাহলে এখানে মেইন ভার্ব কি, নো, আর সাবজেক্ট কি এই বাক্যের, তাহলে আই, তাই তো, আই নো, আর বাকি এই পার্টটা অবজেক্ট। তাহলে দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আমাদের কি করতে হবে, অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা টু বি ভার্বকে আনতে হবে। তাহলে আমরা কি জানি, যদি কোনো ক্লজ দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টু বি ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে এখানে আমরা কি করব, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তাহলে এখানে কি করলাম, ইজ বসালাম, এবং V3 কি হবে, নোন, তারপর টু, নোনের পর যেহেতু বাই হয় না টু হয়, টু, এবং আই যেহেতু সাবজেক্ট তাহলে এর অবজেক্ট কি হবে, মি। তাহলে কিন্তু এই দুরকমভাবেই আমরা করতে পারছি, তাই না? দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি, তাহলে এটাও আমরা করতে পারছি। এবার যাচ্ছি নাম্বার 2তে, দেখে নেই এখানে কি আছে, দে কনসিডার দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে দেখতে পাচ্ছি এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এক্ষেত্রেও কিন্তু একটা নাউন ক্লজ আছে, দে কনসিডার একটা প্রিন্সিপাল ক্লজ আর বাকি পার্টটা নাউন ক্লজ, তার মানে এটা অবজেক্ট হিসাবে এই সেন্টেন্সে বসে আছে, তাই না? তাহলে এবার আমরা প্রথমে কিভাবে করব, যে দুটো পার্টকে আলাদা আলাদাভাবে আমরা যেভাবে দুটো পার্টে যেহেতু আমরা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, তাহলে দুটো পার্টকেই আমরা চেঞ্জ করার চেষ্টা করব, মানে দেখি কি হয়। তো দে কনসিডার আছে, তার মানে দে কনসিডার ইট এরকম বোঝাচ্ছে, দে কনসিডার ইট, তাহলে আমরা অবজেক্ট ইটটাকে সামনে আনলাম, ঠিক আছে। এবার কনসিডার আছে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, ইট ইজ। V3 কি হয়ে গেল, কনসিডার্ড, তারপর বাই বসালাম, সাবজেক্ট কে আছে, দে, তাহলে তার দের জায়গায় এবার আমাদের অবজেক্ট হয়ে গেল দেম, ইট ইজ কনসিডার্ড বাই দেম। এবার দ্যাট যেমনটা ছিল তেমনটাই আমরা বসালাম, দ্যাট ইট ইজ কনসিডার্ড বাই দেম দ্যাট। এবার দেখো বললাম যে সিচুয়েশন অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে। এবার তার পরের পার্ট আছে হি ইজ অনেস্ট, এবার এটা একটা লিঙ্কিং ভার্ব আছে, হি ইজটা লিঙ্কিং ভার্ব, হি যে অনেস্ট সেই, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, তাহলে এক্ষেত্রে তো ভয়েস চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা কিন্তু সাবঅর্ডিনেটকে চেঞ্জ করতে পারছি না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, ইট ইজ কনসিডার্ড বাই দেম দ্যাট হি ইজ অনেস্ট, এইভাবেই রাখতে হবে। এই জন্য প্রথমেই আমি বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট দুটোই চেঞ্জ হয়, কিন্তু সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু চেঞ্জ করছি না, ঠিক আছে। ইট ইজ কনসিডার্ড বাই দেম দ্যাট হি ইজ অনেস্ট, এটা গেল একটা। এবার আমরা যদি এটাকে পুরোটাকে একটা অবজেক্ট ধরি, যে এই নাউন ক্লজটা এখানে যেহেতু অবজেক্ট হিসেবে বসে আছে, তাহলে এটা অবজেক্ট, এর ভার্ব কোনটা, কনসিডার, আর এর সাবজেক্ট কোনটা, দে। তাহলে এবার আমরা এইভাবে করি, তাহলে প্রথমে কি আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না যেহেতু লিঙ্কিং ভার্ব আছে, তাহলে দ্যাট হি ইজ অনেস্টটাকে আমরা প্রথমে নিয়ে এলাম, কারণ এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করলাম, দ্যাট হি ইজ অনেস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা ক্লজ থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে ইজ আনলাম। V3 কনসিডার্ড, তারপর কি বাই, এবার দে ছিল সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে গেল দেম। তাহলে দেখতে পেলে যে আমরা এইভাবেও কিন্তু করতে পারছি। আরেকটা আমার লেখা হয়নি, আরেকভাবে এটাকে করা যেতে পারে, যেহেতু দ্যাট হি ইজ অনেস্ট এটা একটা লিঙ্কিং ভার্ব দিয়ে আছে, আমরা এটাকে এইভাবেও করতে পারি, হি ইজ, মানে পরের পার্টে যেটা আছে হি ইজ, কাকে বলা হয়েছে, অনেস্টটা কাকে বলা হয়েছে, তাকে বলা হয়েছে, তাহলে আমরা এইভাবেও করতে পারি এটাকে। আরেকটা নিয়ম, হি ইজ কনসিডার আছে, কাকে কনসিডার করা হয়েছে, তাকে, হি ইজ কনসিডার্ড,
হি ইজ কনসিডার্ড টু বি কি কনসিডার করা হয়েছে তাকে? হি ইজ কনসিডার্ড টু বি অনেস্ট। এইভাবেও কিন্তু এই লিঙ্কিং ভার্বের পার্টটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটাও আরেকটা নিয়মের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা 3 ভাগে করতে পারছি, তাই না? তো সাধারণত আমরা প্রথমটাই দেখতে পাই, কিন্তু আমরা যেহেতু দেখলাম যে এমএসসি এসএলএসটিতে বিভিন্ন নিয়মের অপশানগুলো দিয়ে দিচ্ছে, তাই কিন্তু আমি 3ভাবে এখানে করে দেখালাম। এটাকে টাইপ করতে আমি ভুলে গেছিলাম। তো হি ইজ কনসিডার্ড টু বি অনেস্ট, এই লিঙ্কিং ভার্বটাকে আমরা এইভাবেও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এবার আছি নাম্বার 3তে। রাভিনা নেইদার লাভস নর হেটস দেম। এবার দেখো নেইদার নর দিয়ে থাকলে আমরা কিভাবে করব? এবার নেইদারটা কার জন্য ব্যবহার করা হচ্ছে? নেইদার আর নর দেখো ভার্বের জন্য ব্যবহার করা হচ্ছে, লাভ আর হেটের জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা এগুলো ভুলে যাব, কি আছে থাকুক। আমরা প্রথমে আমাদের একটা ভয়েস চেঞ্জ করার সময় যত কঠিনই থাকুক না কেন, আমরা প্রথমে আইডেন্টিফাই করব এখানে আমাদের সাবজেক্ট কী আছে, ভার্ব কী আছে, অবজেক্ট কী আছে। এটাকে আইডেন্টিফাই প্রথমে করতে হবে। এটা ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু ভয়েস কারেক্ট হবে। এবার দেখো, তাহলে আমাদের সাবজেক্ট পাচ্ছি রবিনা, অবজেক্ট পাচ্ছি কিন্তু দেম। এবার ভার্ব কি? ভার্ব কিন্তু দুটো আছে, নেইদার লাভস নর হেটস, মানে দুটো ভার্ব আছে, আর ভার্বগুলো আছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে। তাহলে আমাদের সহজ হয়ে গেল তো, তাই না? আমরা তো সব পেয়ে গেছি, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। তাহলে আমরা দেমটাকে এবার আমরা কি করব? সাবজেক্ট করব। তাহলে দেম সাবজেক্ট হলে কি হবে? দে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দের সাথে কি হবে? আর। এবার ভার্ব কি আছে? লাভস অ্যান্ড হেটস, তাহলে এদের V3 করতে হবে। যেহেতু নেইদার আছে, নেইদারটাকে আমরা এইভাবেই রাখবো। দে আর নেইদার V3 লাভড নর হেটেড বাই রবিনা। দেখো দেখতে মনে হচ্ছিল কিভাবে করব, কিন্তু খুব সহজ যখন আমরা এগুলোকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টগুলোকে আইডেন্টিফাই করতে পারলাম। এবার যাচ্ছি নাম্বার 4-এ। শি আস্কড মি টু গো দেয়ার। এবার দেখো এখানে ইনফিনিটিভ দেওয়া আছে, টু গো দেয়ার। এবার আমরা এখানে কি ভুল করে দিই, ভুল করি বলতে আমাদের কনফিউশন হয় কোন সময় টু এর পর টু বি, তারপর টু বি এবং তারপর V3 বসাবো, বা কখন টু এর পর V1টাকে V1 হিসাবেই রাখবো। এটা নিয়ে কিন্তু আমাদের ভীষণ কনফিউশন হয় যে কোন ক্ষেত্রে আমাদের টু বি V3টা করা উচিত আর কোন ক্ষেত্রে এটাকে এইভাবেই রাখা উচিত। তো এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখো শি আস্কড মি টু গো দেয়ার। এবার এই ফর্মটাকে দেখো, এখানে কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের কম্বিনেশন পেয়ে যাচ্ছি। যখন দেখবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের কম্বিনেশন তোমরা পেয়ে যাচ্ছ, তখন এটাকে আর আমরা প্যাসিভ করব না। টু বি গান দিলে সেটা আরও প্যাসিভ হয়ে গেল, ডাবল প্যাসিভ আমরা করব না। ঠিক আছে, ডাবল প্যাসিভ আমরা করব না, করা যাবে না। তো এক্ষেত্রে দেখো এখানে যেহেতু দেওয়া আছে শি আস্কড মি, পুরো একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ফর্ম দেওয়া আছে, তাহলে এটাকেই আমরা চেঞ্জ করব। তাহলে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে মি হয়ে যাবে আই, তারপর ওয়াজ V3 আস্কড, তাহলে আই ওয়াজ আস্কড, তারপর কি আছে? টু গো দেয়ার। এটাকে আমরা কোনো রকম চেঞ্জ করব না, কারণ একবার আমরা চেঞ্জ করে দিয়েছি। তাহলে কি থাকলো? টু গো দেয়ার। তারপর কি? বাই, তারপর শি আছে, শিটাকে আমরা হার করে দিলাম। আই ওয়াজ আস্কড টু গো দেয়ার বাই হার, বা আই ওয়াজ আস্কড, না ঠিক আছে, আই ওয়াজ আস্কড টু গো দেয়ার বাই হার। এবার আছি নাম্বার 5-এ। কি আছে? মাই মাদার অ্যাডভাইসড মি টু হেল্প দ্য পুর। সেমভাবে দেখো এখানে কি আছে, আমরা একটা কম্বিনেশন পেয়ে গেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের কম্বিনেশন। মাই মাদার, তারপর ভার্ব অ্যাডভাইসড, তারপর মি, কম্বিনেশন পেয়ে গেছি। তাহলে টু হেল্প দ্য পুর যেভাবে আছে সেভাবেই রাখবো, ডাবল প্যাসিভ আমরা করব না। ঠিক আছে, তাহলে মি আছে, মিটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট, তাই এখানে ওয়াজ হলো V3 অ্যাডভাইসড। তারপর কি? টু হেল্প দ্য পুর আছে, সেটাকে এইভাবেই রাখবো। কে অ্যাডভাইসড করেছিল? আমার মার দ্বারা অ্যাডভাইসটা করা হয়েছিল, তাহলে বাই মাই মাদার। বোঝা গেল? এবার পরের যে কোয়েশ্চেনটা সেটা দেখো, যে এই ক্ষেত্রে কি চেঞ্জ আমরা দেখতে পেলাম। নাম্বার 5 আর 6-এর ডিফারেন্সটা একবার দেখে নাও তোমরা, তারপর আমি বলছি। এখানে মাই মাদার অ্যাডভাইসড মি টু হেল্প দ্য পুয়ার, আর এখানে আই এম টু সলভ দ্য পাজল।
এই দুটোর মধ্যে কি ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ? দেখো এখানে মাই মাদার অ্যাডভাইসড মি, সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন ছিল, তারপর টু হেল্প দ্য পুয়ার। কিন্তু পরের মানে 6 নাম্বারে দেখো আই এম টু সলভ দ্য পাজল, এখানে কি আরেকটা তোমরা কোথাও সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন দেখতে পাচ্ছ? না, এখানে কিন্তু নেই। তো এই সব ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের টু বি প্লাস V3 আনতে হবে। আই অ্যাম টু, এটা পুরো সেন্টেন্সটাই এটার থেকে আলাদা। আই অ্যাম টু সলভ দ্য পাজল, আমাকে পাজলটা সলভ করতেই হবে, সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। মানে এখানে কিন্তু মানে অক্সিলারি ভার্বের সাথেই এই টু সলভ ভার্বটাকে আনা হয়েছে, আর এখানে কিন্তু তা ছিল না, এখানে কিন্তু আলাদা ছিল, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন ছিল, তারপর এটা ছিল। তো আই অ্যাম টু সলভ দ্য পাজল, তাহলে এক্ষেত্রে আমাদের কি মাথায় আনতে হবে যে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট আই, অবজেক্ট দ্য পাজল, আর বাকিটা ভার্ব। তাহলে আমাদের সেই হিসেবে করি, তাহলে দ্য পাজলটাকে সাবজেক্ট করি, দ্য পাজল। অ্যাম আছে তার মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে কি এখানে ইজ হবে, ইজ। এবার টু সলভ আছে, আমরা অ্যামের জন্য এখানে ইজ আনলাম কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এবার টু সলভ ভার্ব আছে, তাহলে এই ভার্বটাকে আমরা কি করব, টু বি সলভড করে দেব। দ্য পাজল ইজ টু বি সলভড কার দ্বারা, বাই মি, বাই মি। বোঝা গেল ডিফারেন্সটা, কখন আমরা টু V1 করব এবং কখন টু V3 করব। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 7-এ। নাম্বার 7-এ দেখো দেয়ার ইজ নাথিং টু লস, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর আলাদা করে কোথাও মানে আরেকটা কম্বিনেশন নেই, এবং এক্ষেত্রেও আমরা দেয়ার ইজ নাথিং আছে, দেয়ার ইজ নাথিং সাবজেক্ট, দেয়ার ইজ নাথিংকে নাথিং সেভাবেই রাখলাম কারণ লিঙ্কিং ভার্ব কোনো চেঞ্জ আমরা করতে পারছি না। তারপর টু এর পর কি আনলাম, টু বি, এবার লসটা V3-তে কী হয়ে যাবে, লস্ট হয়ে গেল। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 8-এ। এবার নাম্বার 8-এ কী এক্সাম্পল দেওয়া আছে, দ্য মাইগ্রেন্ট ওয়াজ বিডেন টু লিভ দ্য কান্ট্রি বাই দ্য অথরিটি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, ওয়াজ বিডেন টু লিভ দ্য কান্ট্রি বাই দ্য অথরিটি, তার মানে প্যাসিভে আছে, আমাদের অ্যাক্টিভে করতে হবে, তাই তো। তাহলে এবার আমাদের সাবজেক্ট ভার্ব আর অবজেক্টটাকে আমরা প্রথমে খুঁজে বের করি। সাবজেক্ট দ্য মাইগ্রেন্ট, টু বি ভার্ব ওয়াজ, মেইন ভার্ব বিড, তারপর তার সাথে একটা ইনফিনিটিভ আছে টু লিভ দ্য কান্ট্রি বাই দ্য অথরিটি। এবার বাই দ্য অথরিটি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট, ওয়াজ আছে তার মানে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই অবজেক্টটাকে আমরা প্রথমে সাবজেক্ট করি, তাহলে দ্য অথরিটিকে আনলাম সাবজেক্টের জায়গায়। এবার ওয়াজ বিডেন আছে, আমরা এটা অ্যাক্টিভে করছি না, তাহলে আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট, ওয়াজ বিডেন আছে যেহেতু তার মানে কি পাস্ট ইনডিফিনিটে করতে হবে। ফার্স্ট ইনডিফিনিটে কি সাবজেক্ট প্লাস V2 ডিরেক্ট, তাই তো, কোনো অক্সিলারি ভার্ব বসে না। তাহলে বিড হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কি বেড, মানে V2 কিন্তু বেড হয়ে যাবে, আর V3 বিডেন, তাহলে কি দ্য অথরিটি বেড। এবার সাবজেক্ট কী ছিল, সাবজেক্ট ছিল দ্য মাইগ্রেন্ট, তাহলে এটা অবজেক্ট হয়ে যাবে না, দ্য অথরিটি বেড দ্য মাইগ্রেন্ট। এবার কি ছিল এখানে, টু লিভ ছিল, একটা ইনফিনিটিভ দেওয়া ছিল। এবার দেখো কত কিছু মাথায় রাখতে হয় আমাদের, মানে সবগুলো কিন্তু ইন্টারলিঙ্কড। দেখো মানে এখানে আমরা ভার্বের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে কোন ক্ষেত্রে আমাদের বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হয়, কোন ক্ষেত্রে করতে হয় না, এটা কিন্তু এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও কাজে লাগছে। আমরা কি পড়েছিলাম, বিডের সাথে সবসময় কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়, সেটা অ্যাক্টিভে হয়, কিন্তু যখন আমরা প্যাসিভ করব না তখন বিডের পর কিন্তু টু ইনফিনিটিভ হয়ে যায়। দেখো এখানে প্যাসিভে টু ইনফিনিটিভ হয়ে গেছে, কিন্তু এটা তো অ্যাক্টিভে করতে হচ্ছে আমাদের, তাই কিন্তু আমরা এখানে টু দিতে পারছি না, বেয়ার ইনফিনিটিভ হয়ে যাবে এক্ষেত্রে। দ্য অথরিটি বেড দ্য মাইগ্রেন্ট লিভ দ্য কান্ট্রি, টু লিভটা উঠে গেল, টু উঠে গিয়ে লিভ হলো দ্য কান্ট্রি। ঠিক আছে, তো এগুলো কিন্তু সব অ্যাডভান্সড লেভেলের ভয়েস চেঞ্জ, তোমরা এগুলো নোট ডাউন করে রাখতে পারো বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমরা সেখান থেকে এই পিডিএফটা নিয়ে রাখতে পারো। এবার যাচ্ছি নাম্বার 9-এ।
দ্য পুলিশ অ্যারেস্টেড আ মিলিটেন্ট অ্যান্ড সেন্ট হিম টু জেল। তো কমপ্লেক্স সেন্টেন্সের তো করলাম আমরা প্রথম দিকে, তাই না? এবার দেখি এটা একটা আছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এটা আমরা কিভাবে করব? কম্পাউন্ড সেন্টেন্স মানেই আমরা কি জানি? দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তাই তো? তার মানে দুটো প্রিন্সিপাল ক্লজ কিন্তু পাবো আমরা। তাহলে দুটো যদি প্রিন্সিপাল ক্লজ থাকে আমরা দুটোকেই কিন্তু চেঞ্জ করতে পারবো, তাই তো? তাহলে দেখি দ্য পুলিশ অ্যারেস্টেড আ মিলিটেন্ট। তাহলে এখানে আমরা প্রথমে এটাকে ভুলে যাই, কি লেখা আছে। আমরা প্রথমে এটাকে চেঞ্জ করার চেষ্টা করি। দ্য পুলিশ অ্যারেস্টেড আ মিলিটেন্ট। এখানে সাবজেক্ট কি? দ্য পুলিশ, ভার্ব অ্যারেস্টেড, সাবজেক্ট ভার্ব অ্যারেস্টেড, মিলিটেন্ট হচ্ছে মিলিটেন্ট হচ্ছে অবজেক্ট। তারপর সেন্ট হিম টু জেল। সেন্ট কাকে পাঠালো? তার মানে দ্য তার মানে কি? কে পাঠালো? পুলিশ পাঠালো। তার মানে এক্ষেত্রেও সাবজেক্টটা কিন্তু সেই পুলিশ। তারপর ভার্ব কি আছে? সেন্ট ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি তার সাথে ইনফিনিটিভ দেওয়া আছে, তো আমরা পেয়ে গেছি। এবার এগুলোকে আমরা চেঞ্জ করি। দ্য পুলিশ অ্যারেস্টেড আ মিলিটেন্ট, পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে প্রথমে কি হবে? এ মিলিটেন্ট, এ মিলিটেন্ট, এ মিলিটেন্ট, তারপর কি হবে? পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? ওয়াজ, এ মিলিটেন্ট ওয়াজ। ভার্ব V3 কি হবে? অ্যারেস্টেড, এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড। এবার বাই দিয়ে কি হবে? সাবজেক্টটা হবে বাই দ্য পুলিশ, বাই দ্য পুলিশ, একটা পার্ট হয়ে গেল। তারপর কি আছে? অ্যান্ড আছে। অ্যান্ডটা যেভাবে আছে আমরা অ্যান্ডটাকে সেভাবেই রাখবো। এবার পরের পার্টটা কি করি? পরের পার্টটা কি আছে? সেন্ট হিম, তাই তো? সেন্ট হিম, পুলিশ কিন্তু তাকে পাঠালো, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করি, হিম আছে, তার মানে কি? হিম মানে মিলিটেন্ট আর কি, হি, তাহলে হিম হয়ে যাবে হি, অ্যান্ড হি। এবার এটাও পাস্ট টেন্স, হি ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ। তারপর কি? সেন্ট V3, হি ওয়াজ সেন্ট, কোথায় পাঠানো হলো? হি ওয়াজ সেন্ট টু জেল, টু বি জেল হবে না কিন্তু, টু জেল, সেন্ট টু জেল, এটা প্রেপোজিশন আছে, টু, টু জেল, ইনফিনিটিভ না, সরি, টু জেল। হি ওয়াজ সেন্ট টু জেল, কার দ্বারা? বাই দ্য পুলিশ। এটা হয় সম্পূর্ণভাবে তুমি যদি লেখো, এটাও কিন্তু কারেক্ট। কিন্তু এবার দেখো, এত কিছু আমাদের লেখার প্রয়োজন হবে না। এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যান্ড হি ওয়াজ সেন্ট টু জেল বাই দ্য পুলিশ। তো বারবার রিপিটেশন হয়ে যাচ্ছে কথাগুলো, না? একবার তোমরা খাতায় নিজেরা লিখে দেখো, এটাকে আলাদা আলাদা করে প্যাসিভ করে তোমরা খাতায় লেখো এবং দেখো কীরকম রিপিটেশন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি করব? এ মিলিটেন্ট ওয়াজ, এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড, এ মিলিটেন্ট ওয়াজ আমরা কি লিখতে পারি? মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড, কে অ্যারেস্ট করলো? পুলিশ। এবার আমরা অনেক সময় দেখবে যে কার দ্বারা করা হয়েছে সে এজেন্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়। কেন বাদ দেওয়া হয়? কারণ সেখানে সে এজেন্টটা আন্ডারস্টুড, মানে বোঝা যায়, আমরা বুঝি। মানে যদি কেউ অ্যারেস্ট করে, তার মানে কার কাজ অ্যারেস্ট করা? পুলিশের কাজ, তার মানে পুলিশই করেছে সেটা। সেক্ষেত্রে সেটাকে আমরা কিন্তু উজ্জ্ব রাখতে পারি, সেটা না লিখলেও চলে। তাহলে এক্ষেত্রে আমরা এটা না লিখলেও চলবে। এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড, অ্যারেস্ট যখন করেছে তাহলে পুলিশই করেছে। এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড, তারপর কি? তাহলে এটা যদি বাদ দিই বাকি পড়ে থাকলো অ্যান্ড, অ্যান্ড। তাহলে এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড, তাহলে হি কথাটা কার জন্য ব্যবহার করা হয়েছে? ওই মিলিটেন্টের জন্যই, ওই মিলিটেন্টকেই তো অ্যারেস্ট করেছে, তাহলে হিটাকেও আমরা বাদ দিতে পারি এক্ষেত্রে। এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড। এবার দেখো ওয়াজ, যেহেতু আমরা এখানে কম্পাউন্ড সেন্টেন্স করছি, অ্যান্ড দিয়ে যুক্ত করছি, অনেক কিছু কিন্তু বাদ দেওয়া যাবে। যেহেতু এখানেও ওয়াজ সেম ভার্ব, এখানেও ওয়াজ সেম ভার্ব, এটাকেও আমরা বাদ দিতে পারি, ওয়াজটাকেও বাদ দিতে পারি। সেন্ট টু জেল, তাহলে এখানে সেন্ট টু জেল বাই দ্য পুলিশ, আবার সেই পুলিশ দরকার নেই, বোঝা যাচ্ছে কার দ্বারা অ্যারেস্ট হয়েছে, এটাকেও বাদ দিতে পারে। তাহলে দেখো কি দাঁড়ায়, এই সব কিছুকে বাদ দিয়ে কি দাঁড়ায়? এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট টু জেল। পরিষ্কার বোঝা যাচ্ছে যে মিলিটেন্টকে কিন্তু কে অ্যারেস্ট করেছে? পুলিশ। এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট টু জেল, মানে সেই কিন্তু ওয়াজটা এরও কাজ করছে, এরও কাজ করছে, যেহেতু একই টু বি ভার্ব দুটো অ্যান্ড দ্বারা যুক্ত, এই জন্য আমরা ওয়াজটাকে উঠিয়ে দিয়েছি, আমরা বসাতেও পারি। এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট
টু জেল। বাই দ্য পুলিশ আমরা এই কারণে লিখলাম না, কারণটা এজেন্টটা আমরা কিন্তু মানে বুঝতে পারছি, এটা আন্ডারস্টুড যে অ্যারেস্ট যখন হয়েছে পুলিশে অ্যারেস্ট করেছে। তাহলে দেখো এটাকে কত সংক্ষেপে লেখা যায়। তো অপশনে যদি কখনো এত সংক্ষেপে, অত বড়টা না দিয়ে এত সংক্ষেপে দেয়, এবং এটাকে কিন্তু ভুল আছে বলে ধরে নিও না, এটাও কিন্তু কারেক্ট। কেন 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 এই মানে ওঠানো হলো কম্পাউন্ড সেন্টেন্সে এই জিনিসগুলোকে, সেটাও কিন্তু আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই শর্ট ফর্মে এটা কী হতে পারে, এ মিলিটেন্ট ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট টু জেল। তো তোমরা প্রথমে এটাকে বড় আকারে খাতায় আনসারটা করবে, তারপর কিভাবে তোমরা বাদ দিতে পারো এগুলোকে বাদ দিয়ে দেখবে যে এই ফর্মটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, আজকে লাস্ট নাম্বার কি আছে দেখি, টেল হিম টু ডু ইট। তাহলে এখানে কি আছে, টেল হিম টু ডু ইট। প্রথমে টেল হিমটা আছে, এটা একটা কি অর্ডার করা হয়েছে, টেল হিম মানে ইম্পারাটিভ সেন্টেন্সে আছে। তাহলে প্রথমে আমরা এটাকে তারপর কি আছে, টু ডু ইট, তার মানে কি এটাও কিন্তু ইনফিনিটিভ আকারে দেওয়া আছে। তো আমি আগেই কি বলেছিলাম যে আমরা যদি প্রথমেই পেয়ে যাই চেঞ্জ করার মতো, মানে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন পাচ্ছি, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এখানে টেল হিম দেওয়া আছে, তাই তো। ইম্পারেটিভ সেন্টেন্স মানে এখানে ইউটা আন্ডারস্টুড, ঠিক আছে, মানে কাকে বলছে, টেল হিম মানে তুমি তাকে বলছো, এরকম ইউটা কিন্তু এখানে আন্ডারস্টুড, সেটা তোমরা জানোই ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা আন্ডারস্টুড থাকে। তো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশনে আছে, আর এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই টেল হিম দেওয়া আছে। তাহলে পরের পার্টটুকু আমরা করব না, টু বি ডান এটা করব না, আমরা এটার প্রয়োজন নেই। তাহলে প্রথম পার্টটা যদি টেল হিম আছে, তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম কি জানি, যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সেটাতে লেট দিয়ে করতে পারি, তাহলে আমরা লেট দিয়ে করব, লেট হিম বি টোল্ড। তো এটা করলাম, তারপর বাকি পার্ট যেমন যেমন আছে তেমনটাই রাখবো, লেট হিম বি টোল্ড টু ডু ইট। তো এই ছিল 10টা কোয়েশ্চেন। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যারা আমার গ্রামার পেইড ব্যাচে জয়েন করতে চাও তারা কিন্তু এখনই মানে 25th মধ্যেই কিন্তু পেমেন্ট করে এনরোলমেন্ট করে রাখবে। তারপরে জয়েন করালে ওই পুরনো কোয়েশ্চেন আবার নতুন করে তাদের পার্সোনালি দেওয়া ভীষণ প্রবলেম হয়ে যায়। তো তোমরা 25th মধ্যেই কিন্তু নাম এনরোলমেন্ট করে রাখবে। ক্লাস কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে। আর সিলেবাস কীভাবে হবে পরপর আমি এপ্রিলের সিলেবাসটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে, এবং কত পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু ডেসক্রিপশনেই দেওয়া আছে, আর কোন নাম্বারে যোগাযোগ করতে হবে সেটাও তোমরা সেখানেই পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।